আমার চাচি ছিলেন ৩৮ বছরের একজন আকর্ষণীয় নারী, তার চেহারায় এখনও বয়সের ছাপ পড়েনি। তাই তাকে দেখলে মনেই হয় না যে তার এত বয়স হয়েছে। তাই তাকে অনেক সুন্দর দেখায়, কিন্তু তিনি আমাদের বাড়িতে একজন সাহায্যকর্মী হিসেবে কাজ করতেন। একদিন চাচি বললেন যে তিনি আমার পায়ে তেল লাগিয়ে ম্যাসাজ করবেন। আমি বারবার বললাম, না চাচি, এটা ঠিক হবে না। কিন্তু তিনি আমার ঘরে এসে আমার পায়ে তেল লাগাতে লাগলেন, যা আমার মধ্যে এক নতুন আবেগের উন্মেষ ঘটাল। আমি তার চোখের দিকে তাকালাম এবং দেখলাম তার চোখে একটি অদ্ভুত আকাঙ্ক্ষা যা আমি আগে কখনো দেখিনি। তারপর হঠাৎ করে তিনি আমার আবেগকে আর নিয়ন্ত্রণ করতে পারলেন না এবং সারা রাত। আমি তখন ২১ বছরের তরুণ, এবং আমার চাচি আমাকে সবসময় অনেক যত্ন করতেন। ছোটবেলা থেকেই তিনি আমার সব কিছু খেয়াল রাখতেন, আমার ভালো লাগা মন্দ লাগা সব তিনি জানতেন। আমার গল্পগুলো তোমরা শুনো, কিন্তু সাবস্ক্রাইব করো না। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। আমি কখনো ভাবিনি যে আমি আমার শৈশবে যেভাবে এত যত্ন পেতাম, সেই একই দৃষ্টিকোণ থেকে আমি আবার এমন কিছু অভিজ্ঞতা পাব। আমার মা-বাবা ২ মাসের জন্য মালয়েশিয়া যাচ্ছিলেন এবং এই সময়ে মা বাড়ির দায়িত্ব আমার চাচিকে দিয়ে গেলেন। পরের দিন সকাল ১:০০টায়, যখন আমার মা এবং বাবা মালয়েশিয়া যাচ্ছিলেন, তখন পুরো বাড়ির দেখাশোনা করার দায়িত্ব আমার চাচির উপর এসে পড়ল। আমার চাচি সব জানতেন এই বাড়ির বিষয়ে। কোথায় কি রাখা আছে, কখন আমার খাবার লাগবে, যখন যা লাগত চাচি আমাকে সাহায্য করত। তাই মা বাবা চলে যাবার পর তেমন অসুবিধা হয়নি চাচির। তিনি বেশ ভালো করেই এই সংসারটা চালাচ্ছেন। তাই আমারও চাচির প্রতি অনেক ভালোবাসা জন্মে। মা এটি শোনার পর বেশ চিন্তামুক্ত হলেন এবং মা বললেন, বাড়িতে কেউ নাই, তাই ভালো করে যেন আমরা থাকি। কোনো ধরনের অসুবিধা হলে যেন তাদেরকে আমি জানাই। চাচিকে দেখতাম আমার প্রতি তার ভালোবাসা দিন দিন বেড়েই চলেছে, যা আমাকে অনেক ভাবায় তুলছিল। আমি মনে মনে চাচিকে অনেক পছন্দ করতাম। তার চলাফেরা আমি সবসময় লক্ষ্য করতাম। চাচি আমাকে অনেক ভালোবাসেন। ছোটবেলায় তিনি আমাকে অনেক কিছু খাইয়ে দিতেন, আমার অনেক যত্ন নিতেন, যা আমার অনেক ভালো লাগত। সেদিন তার স্পর্শে এক অদ্ভুত অনুভূতি পেলাম। এত বছর পর তার সঙ্গে দেখা হওয়ায় আমি খুব খুশি হলাম। তার কাপড় সব নাকি নোংরা ছিল, পরিষ্কার করার নাকি সময় পায় নাই আমার বাবা চলে যাওয়ার কারণে। তাকে বললাম, তুমি মায়ের রুমে গিয়ে কাপড় পাল্টে নিতে পারো। আমি ভুলেই গিয়েছিলাম যে তিনি তখন মায়ের রুমে কাপড় পরিবর্তন করছিলেন। আমি মায়ের রুমে ঢুকতেই দেখি তিনি কাপড় পাল্টাচ্ছেন। তাড়াতাড়ি চোখ বন্ধ করে ফেললাম। তিনি দেখলেন আমি লজ্জা পেয়েছি এবং শান্তভাবে বললেন, সুমন, তুমি চোখ খুলে দেখো, আমি তোমার মায়ের শাড়ি পরে কেমন লাগছি। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম, তবে তার বয়স হলেও তাকে শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই তিনি শাড়ি পরে বেরিয়ে এলেন। আমি তার সৌন্দর্যে অনেক মুগ্ধ ছিলাম, কারণ তার চেহারার এখনও বয়সের ছাপ পড়েনি। তাই তাকে এত বয়সেও অনেক সুন্দর দেখাচ্ছিল, শাড়ি পরে তাকে খুব সুন্দর লাগছিল। এভাবে কয়েকদিন কেটে গেল। প্রায় ৫ দিন পর তিনি আমাকে ছোটবেলার স্মৃতিগুলো বলতে শুরু করলেন। আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়লাম, কারণ তার স্মৃতিচারণ আমার ছোটবেলার অনেক কথা মনে করিয়ে দিচ্ছিল। একদিন গোসল শেষে আমি ঘরে কাপড় পাল্টাচ্ছিলাম। তখনই তিনি এসে বললেন, সুমন, আমার কাছে এসো, আজ আমি তোমাকে একটি আরামদায়ক মালিশ করে দেব। এমন কথা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। আমি বললাম, না চাচি, আমি নিজেই করব। আমি একটু লজ্জা পাই অন্যদের সাহায্য নিতে। এরপর আমি তাকে অনুরোধ করলাম, মালিশের চিন্তা বাদ দিয়ে রান্নাঘরে গিয়ে দেখি কি নাস্তা বানানো যায়। আমার বারবার অস্বীকার সত্ত্বেও তিনি আমাকে সহায়তা করতে জোর করলেন। আমি মনে মনে ঠিক করেছিলাম যে যতই তিনি জোরাজুরি করুন না কেন, আমি তাকে মালিশ করতে দেব না, কারণ এখন আমি বড় হয়েছি। আমাদের কিছু সীমার মধ্যে থাকা দরকার। আর আমি অনেক লজ্জা পাই। আমি চাচির দিকে মনোযোগ দিয়ে দেখলাম। তিনি তখন সেখানে বসেছিলেন এবং বললেন, তুমি আমার হাতে মালিশ করাতে দিলা না, কিন্তু আমাকে জামা পরতে দাও। আমি চুপচাপ মাথা নিচু করে তার সামনে দাঁড়িয়ে রইলাম। তিনি আমাকে আমার পোশাক দিলেন, তারপর তিনি আমাকে কাপড় পরাতে শুরু করলেন। সেই সময়ে আমার চাচিকে দেখে আমার মনে অনেক রকম চিন্তা আসতে লাগল। কিন্তু চাচি আমার পরিবারের একজন সদস্যের মতো, তাই আমি তাকে নিয়ে কোনো খারাপ চিন্তা করতে পারিনি। একদিন আমি চাচিকে বলেছিলাম যে তিনি যেন এই বাড়িটিকে তার নিজের মনে করে।
এরপর তিনি এই বাড়িতে এমনভাবে থাকতে শুরু করলেন যেন এটি তার নিজের বাড়ি। একদিন আমি বন্ধুদের সাথে একটি পার্টিতে যাচ্ছিলাম। চাচি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কোথায় যাচ্ছ? আমি বললাম, আমি একটি পার্টিতে যাচ্ছি। তখন তিনি বললেন, আর তুমি একা একা পার্টিতে যাচ্ছ? মাঝে মাঝে তোমার এই গরিব চাচিকে নিয়ে বাইরে একটু ঘুরতে নিয়ে যেও। একা একা আমি বাড়িতে কি করব? আমারও তো ইচ্ছা হয় বাইরে যাওয়ার। আমি তাকে বললাম, ঠিক আছে, আমি তোমাকে বাইরে নিয়ে যাব, তবে তোমাকে ভালো পোশাক পরতে হবে এবং ভারতীয় মহিলার মতো পোশাক পরতে হবে। চাচি আমার প্রস্তাবে রাজি হলেন। আমি মায়ের রুম থেকে একটি সুন্দর শাড়ি এনে তাকে দিলাম এবং বললাম, এটা পরো এবং ঠিকভাবে রেডি হয়ে নাও। যখন তিনি রেডি হয়ে বেরিয়ে এলেন, তখন তাকে দেখে আমি অভিভূত হয়ে গেলাম। মায়ের ঘর থেকে বেরিয়ে এসে তিনি এত সুন্দর দেখাচ্ছিলেন যে তার সৌন্দর্যের আভা আমাকে মুগ্ধ করেছিল। তিনি আমার মায়ের ঘর থেকে আধা শাড়ি পরা অবস্থায় বেরিয়ে এলেন, সাজগোজে তাকে একেবারে মডেলের মতো লাগছিল। তাকে দেখে আমি চোখ নামিয়ে নিলাম। তিনি বাইরে বের হওয়ার সময় দরজার সাথে ধাক্কা খেয়ে আমার উপরে পড়ে গেলেন। আমি কিছুটা লজ্জা পেলাম এবং তাকে সরানোর চেষ্টা করলাম, কিন্তু তিনি তখনও ছিলেন। আমি হঠাৎ অনুভব করলাম যে আমাকে সামলে উঠতে হবে এবং তাকে ধীরে ধীরে সরে যেতে বললাম। তারপর তিনি সরে গেলেন। তার স্যান্ডেল খুলে রেখে আমি মায়ের একটি সাধারণ স্যান্ডেল দিলাম। আমরা দুজনে গাড়িতে করে পার্টিতে যাচ্ছিলাম। পার্টিতে গিয়ে আমার বন্ধুরা তাকে দেখে ভাবল তিনি আমার বান্ধবী, মানে আমার গার্লফ্রেন্ড। চাচি সেই ভুল ভাঙানোর পরিবর্তে সবার সামনে বললেন, তিনি আমার বন্ধু। পরে পার্টি শেষে আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কেন এমন করেছিলে? আমি তাকে জিজ্ঞেস করলাম। তিনি হেসে বললেন, তোমার বন্ধুরা যখন ভাবল আমি তোমার বান্ধবী, তখন তোমার মুখে যে বিস্ময় ছিল তা দেখতে চেয়েছিলাম। তাই আমি বলেছি, আমি তোমার বন্ধু। যদি এতে কোনো অসুবিধা হয় তবে আমি দুঃখিত। আমি বললাম, দুঃখিত বলার কিছু নেই, তুমি যা করেছ সেটাই ঠিক ছিল। তিনি বললেন, আমি তোমাকে ছোটবেলা থেকেই চিনি, তাই তোমার চিন্তাগুলো বুঝতে পারি। আমি মুচকি হাসলাম। এরপর তিনি বললেন, এখন সবাই আমাদের বন্ধুত্বের কথা জেনে গেছে, আমি তোমার বন্ধু হতে চাই। সেদিন থেকেই তিনি আমার ভালো বন্ধু হয়ে গেলেন এবং বললেন, তুমি আমাকে সুমাইয়া বলে ডাকতে পারো, এতে আমাদের জন্য ভালো হবে। তিনি একজন মহিলা, তাই প্রথমে তাকে সুমাইয়া বলে ডাকতে কিছুটা লজ্জা পেলাম। তবে তার নাম বলার পর তিনি খুব এক অদ্ভুত প্রতিক্রিয়া দিলেন, যেন লজ্জাবোধ করছিলেন। পরে আমরা ক্লান্ত হয়ে ঘরে ফিরে গেলাম। পরের দিন সকালে আমি কলেজে যাওয়ার আগে কোনো শার্ট পরব তা নিয়ে বিভ্রান্ত ছিলাম। যখন মাকে ফোনে দিতে যাচ্ছিলাম, তখন সুমাইয়া চাচি আমার ঘরে এসে বললেন, কোনো শার্ট পরতে হবে তা নিয়ে চিন্তা করছ? তিনি বললেন, তোমার চাচি যখন বাসায় আছে তাহলে তোমার পছন্দের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমার রুচি খারাপ নয়। এরপর তিনি আমার পছন্দের একটি শার্ট দিলেন এবং আমি তা পরে কলেজে রওনা দিলাম। বিকেলে তিনি বললেন, তুমি খুব ক্লান্ত লাগছ, চলো আজ তোমার মাথায় তেল মালিশ করি। তিনি আস্তে আস্তে আমার মাথায় তেল মালিশ করতে লাগলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি তিনি আমার পায়ের কাছে ঘুমিয়ে পড়েছেন। আমি আতঙ্কিত হয়ে বললাম, আপনি এখানে কেন? তিনি বললেন, আমি শুধু তোমার কাঁধে হাত দিয়েছি, তাতেই তুমি ঘুমিয়ে পড়েছ। তোমার মা কি কখনো তোমাকে মাসাজ করেনি? আমি বললাম, আমার মা আমার খুব যত্ন নেন, তাই এটি নতুন কিছু নয়। সুমাইয়া চাচি মাথা নেড়ে বাইরে চলে গেলেন। কয়েকদিন পর বাবা মা বাসায় চলে আসলো। পরে আমি যখন নাস্তার টেবিলে এলাম, আমি বুঝতে পারছিলাম না কেন বাবা এত মনোযোগ দিয়ে তাকিয়েছিলেন। রাতের খাবারের পর সুমাইয়া চাচি রান্নাঘর পরিষ্কার করছিলেন এবং পরে নিজের ঘরে চলে গেলেন। আমি সেদিন রাতেই তার রুমে গিয়ে উপস্থিত হলাম। তিনি আমাকে দেখে চমকে গেলেন এবং জিজ্ঞেস করলেন, কোনো কাজ আছে? আমি বললাম, না, কোনো কাজ নেই। আজ আমরা বেশি কথা বলিনি, তাই তোমার সাথে দেখা করতে এলাম। তিনি বললেন, ঠিক আছে, যদি তোমার কোনো দরকার হয় আমাকে ফোন করো। আমি এখানে আছি তোমার জন্য। কোনো প্রশ্ন না করেই তিনি আমাকে রাজি করালেন এবং আমি তার রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেলাম। পরদিন সকাল 9টায় উঠে দেখলাম নাস্তা এখনও তৈরি হয়নি। সাধারণত সুমাইয়া চাচি সকাল 8টার মধ্যে নাস্তা তৈরি করতেন, কিন্তু আজ তা হয়নি। আমি রান্নাঘরে গিয়ে দেখি সুমাইয়া চাচি চিন্তিত মুখে দাঁড়িয়ে আছেন। বাবা যখন রান্নাঘরে ঢুকলেন তখন দেখলাম তার দৃষ্টি চাচির দিকে বেশ কুদৃষ্টিসম্পন্ন ছিল। আমি বুঝতে পারলাম, চাচি শুধু আমার চাচি নয়, এখন আমাদের মধ্যে বন্ধুত্বও গড়ে উঠেছে।
আমি তাকে এতটা আতঙ্কিত দেখতে সহ্য করতে পারলাম না। রাতে আমি চাচিকে দেখতে আবার তার রুমে গেলাম এবং সেখানে দেখতে পেলাম বাবা তার রুমে অনেক টাকা রেখে গেছেন। আমার মনে হলো বাবা হয়তো চাচির সাথে কিছু ভুল করেছেন। ওরা হঠাৎ এত টাকা কেন দিচ্ছে, এই প্রশ্নটাই তখন আমার মাথায় ঘুরছিল। তিনি ঠিক করলেন যতক্ষণ না সুমনের সাথে দেখা হচ্ছে ততক্ষণ এই বাড়ি ছাড়ব না। সম্ভবত চাচি আমাকে বুঝতে পেরেছেন। আমি বাবাকে জিজ্ঞেস করলাম, চাচির সাথে কি ঘটছে? বাবাকে ওখানে দেখে তাদের মুখের রং বদলে গেল। আমার বাবা মা আমাকে আমার রুমে যেতে বললেন। কিন্তু আমি বললাম, আমি এখান থেকে কোথাও যাব না, আমি জানতে চাই আপনি সুমাইয়া চাচির সাথে কি করেছেন। তখন চাচি আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, সুমন, আমি যখন থেকে এই বাড়িতে এসেছি তখন থেকেই তোমাকে সব কিছু বলতে চেয়েছিলাম, কিন্তু সাহস পাইনি। আমি তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম, তুমি যা বলেছ তা সত্যি ছিল, তাই কোনো দোষ নেই। চাচি আমাকে আবারও জড়িয়ে ধরে কাঁদলেন, আর আমি তাকে সান্ত্বনা দিলাম যা আমার বাবা মা দেখলেন। মা বাবাকে নিয়ে চাচি বললেন, যদি কোনো গরিব মহিলার সাথে খারাপ কিছু করেন তা আমি মেনে নেব না। তখন আমি চাচিকে বললাম, চুপ থাকাই ভালো হবে, এখন চুপ করে এখান থেকে চলে যান। হঠাৎ করে চাচি চিৎকার করে বললেন, আমি আর চুপ থাকতে পারব না, আমি সুমনকে সব সত্যি বলবো। তিনি বললেন, তুমি জানো না যে তোমার আসল মা রুমি, যিনি কয়েক বছর আগে এই বাড়িতে কাজ করতে এসেছিলেন, দুটি যমজ সন্তানের জন্ম দিয়েছেন। তাদের মধ্যে একজনকে আমি পালন করছি। তুমি আমার চাচি হিসেবে মেনে নিতে চাইলে আমি তোমাকে সব বলবো। আমি হতবাক হয়ে বললাম, এরা আমার মা বাবা নয়, তুমি তাদের সত্যি বলবে? চাচি বললেন, আমি জানি তুমি আমাকে হারাতে চাও না, কারণ আমি তোমার ভালোবাসা ও যত্ন দিয়েছি। আমি পুলিশের কাছে গিয়েছিলাম, কিন্তু আমার যমজ ভাইয়ের কারণে কিছু করতে পারিনি। আমি তাকে বললাম, তুমি সব সত্যি বলেছ, কিন্তু আমার কোনো কষ্ট হয় না, কারণ আমার বাবা মা আমাকে খুব ভালোবাসেন। চাচি বললেন, কয়েক বছর আগে তোমার মা মারা গেছেন, তাই তোমার বড় ভাইকে টাকা দেয়া হয়নি। সে সঠিক মূল্য পায়নি, অবস্থা খুবই খারাপ ছিল, নানা জায়গা থেকে চুরি করে টাকা উপার্জন করতেন। সেই সময়ে তিনি আমার বাবা মায়ের কাছ থেকেও কিছু টাকা চুরি করেছিলেন। তিনি একবার আমার বাবা মায়ের কাছে লক্ষ টাকা চেয়েছিলেন, কিন্তু বাবা মা এত বড় অঙ্কের টাকা দিতে অস্বীকার করেছিলেন। তখন তিনি কিছু টাকা দিয়ে আমাদের বাড়ি থেকে চলে যেতে বাধ্য হন। তিনি আমার বিশ্বাস অর্জনের অনেক চেষ্টা করেছিলেন, কিন্তু তার সত্য প্রকাশ পাওয়ার পর তার প্রতি আমার সমস্ত ভালোবাসা এক ঝটকায় হারিয়ে যায় কয়েক বছর আগে। আমার বাবা মা সুমাইয়া চাচি আমাকে দত্তক নেওয়ার জন্য টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি সেই টাকা সঠিকভাবে ব্যবহার করতে পারেননি এবং আমার বড় ভাইকেও সঠিকভাবে লালন পালন করতে ব্যর্থ হন। যদি তিনি তার সময় এবং অর্থের মূল্য বুঝতেন, তাহলে আজ তিনি বেঁচে থাকতেন এবং নিজের পথে সফলতা অর্জন করতেন। কিন্তু চাচি তাকে ভালো মূল্যবোধ বা শিক্ষা দেননি, তাই আজ তিনি মিথ্যার আশ্রয়ে জীবনযাপন করছেন। টাকার চেয়ে সঠিক মূল্যবোধ ও শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আপনি টাকা দিয়ে ভালো পোশাক কিনতে পারেন, কিন্তু ভালো মূল্যবোধ কিনতে পারেন না। কিছু সময়ের জন্য সুখ পাওয়া যায়, কিন্তু এক সময় এসে বুঝতে হয় যে মিথ্যার আজও দীর্ঘস্থায়ী হয় না। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ। আমার মেয়ে আমাকে তার বাড়িতে ডেকেছিল, কারণ সংসারের কাজকর্মে তার কিছুটা সাহায্য প্রয়োজন ছিল। আমি সেখানে গেলে জামাই আমাকে খুব আন্তরিকতার সাথে স্বাগত জানাল। মনে হলো আমার মেয়ের থেকে জামাই বেশি খুশি হয়েছে আমাকে আসতে দেখে। এক রাতে যখন সবাই বিশ্রাম নিচ্ছিল, আমার জামাই আমার পাশে এসে বসল এবং বলল, মা, আপনার মেয়ে আজকাল আমাকে কোনো সময় দেয় না। সংসারের দায়িত্ব ও কাজের চাপে সে খুবই ক্লান্ত হয়ে পড়ছে। এখন আপনি আমার শেষ ভরসা। কিছু বুঝার আগেই জামাই আমাকে, আমি 40 বছর বয়সী একজন মহিলা। আমি আগে থেকেই অনেক সুন্দর ছিলাম, যা আমি এখনও ধরে রেখেছি। আমাকে দেখলে কেউ বুঝতেই পারে না আমার বয়স 40। এই বয়সেও আমি সব সময় মডার্ন ড্রেস পরে থাকতাম। এই কারণে হয়তো আমার মেয়ের জামাই আমাকে অনেক পছন্দ করত। জামাই আমাকে অনেক ভালোবাসে। দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। একদিন মেয়ে প্রিয়া ফোন করে বলল, মা, তুমি এলে ভালো হয়, তোমার রান্না করা সবজি খেতে ইচ্ছে করছে। আমি ওদের বাড়িতে পৌঁছাতেই জামাই আন্তরিকভাবে স্বাগত জানাল। ফ্রেশ হয়ে মেয়ের পছন্দের খাবার রান্না করতে গেলাম।
খাওয়ার শেষে প্রিয়া বলল, মা, তোমার হাতের রান্না খেয়ে আজ অনেক ভালো লাগল। আর জামাই মৃদু হেসে বলল, অনেকদিন পর এমন তৃপ্তি পেলাম, অসাধারণ হয়েছে। তখন প্রিয়া হেসে বলল, মা, তুমি এত সুন্দর করে রান্না করো, যেন আমি প্রতিদিন তোমার মতো ভালো রান্না করি না। আমি দুজনকেই শান্ত করে বললাম, আরে বাবা, ছোটখাটো কথা নিয়ে এত চিন্তা করো না। পরিবারে মজাঠাট্টা চলতেই থাকে। খাওয়া শেষ হওয়ার পর প্রিয়া তার ঘরে চলে গেল বিশ্রাম নিতে, আর জামাই আমাকে সাহায্য করার জন্য রান্নাঘরে এলো। বাসনপত্র ধুতে সে আমার দিকে হেসে বলল, শাশুড়ি মা, আপনার রান্না সত্যিই জাদু আছে। আজকের খাবারটা একেবারে মন ভরিয়ে দিল। আমি কিছুটা লজ্জা পেলাম। আর এই বাড়িতে আরছি থেকেই জামাই যেন আমার পিছন ছাড়ছেই না। তাই আমি কিছুটা অস্বস্তিতে পড়েছিলাম। আমি যখন আমার মেয়ের বাড়িতে এলাম, তখন দেখলাম কিছু যেন ঠিকঠাক নেই। প্রিয়া আর তার স্বামী কুনাল এর মধ্যে একটা দূরত্ব কাজ করছে। প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দিইনি, ভাবলাম হয়তো কাজের চাপ বা অন্য কিছু নিয়ে ব্যস্ত। কিন্তু পরের 3 দিন ধরে লক্ষ্য করলাম, রাতের বেলায় তাদের ঘর থেকে চাপা গলার আওয়াজ আসছে, যা আমাকে উদ্বিগ্ন করল। একদিন কফির অজুহাতে প্রিয়ার রুমে গেলাম। সেখানে গিয়ে দেখলাম প্রিয়া মোবাইল নিয়ে খুব ব্যস্ত, আমার সঙ্গে কথাও বলছে না। আমি তার হাত ধরলাম আর মোবাইলটা সরিয়ে রেখে বললাম, মা, তুমি কি আমার সঙ্গে একটু কথা বলবে? প্রিয়া মোবাইলটা রেখে মৃদু হাসল, তারপর বলল, মা, বলো, কি বলবে? আমি বললাম, গত কয়েকদিন ধরে তোমাদের মধ্যে কিছু সমস্যা দেখছি। সব ঠিক আছে তো? তোমাদের সম্পর্কের যত্ন নেওয়া খুব জরুরি। জীবনের অনেক সময় একসাথে কাটাতে হবে, তাই ছোটখাটো বিষয়ে মনোমালিন্য যেন বড় কিছুতে পরিণত না হয়। প্রিয়া কিছুক্ষণ চুপ থেকে বলল, মা, আসলে সমস্যা কুনালের সঙ্গে, ও সবসময় ঝগড়া শুরু করে। আমি কখনো কিছু বলি না। আমি প্রিয়াকে বললাম, সম্পর্কে কথা বলা খুব জরুরি। একে অপরের কথা শুনলে অনেক সমস্যা মিটে যায়। আশা করি তোমরা দুজনেই এটা নিয়ে ভাববে। রাতের খাবারে প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, মা, আপনি জানেন আমি কতটা ক্লান্ত। প্রতিদিন ট্রেনে দীর্ঘ যাত্রা, তারপর দেরি করে বাড়ি ফেরা। এখন আপনি আছেন বলে কিছুটা স্বস্তি পাচ্ছি, নইলে এত কাজ সামলে বিশ্রামের সুযোগই পেতাম না। তার কথায় আমি বুঝলাম যে প্রিয়া অনেক দিন ধরে খুব ক্লান্ত, আর জামাই হয়তো তার কাজের কারণে ঠিকভাবে খেতে পারছিল না। এটা ভেবে মনে হলো ওরা আমাকে কয়েকদিনের জন্য ডেকেছে, যাতে আমি এসে কিছুটা হালকা করতে পারি। এদিকে জামাইও কিছুটা ব্যস্ত ছিল। যেদিন আমি প্রিয়ার সাথে কথা বলছিলাম, সেদিন সন্ধ্যায় হঠাৎ জামাই বাড়ি ফিরল। আমি হাসি মুখে বললাম, আজ তাড়াতাড়ি এসেছ, ভালো হয়েছে। কিন্তু জামাই বলল, না মা, আজ আমার বসের 50তম জন্মদিন, আর 5 তারকা হোটেলে একটা বড় পার্টির আয়োজন হয়েছে। সেখানে আমরা বিশেষভাবে আমন্ত্রিত। শুধু আমরা নয়, পুরো পরিবারকেই ডাকা হয়েছে। তাই আপনিও আমাদের সাথে যেতে হবে। প্রিয়াও যোগ করে বলল, মা, তুমি বাসায় একা বসে কি করবে? তুমি তো এখানে এসেছ, আমাদের সাথে চলো, একটু আনন্দ করবে। আমি প্রথমে রাজি হচ্ছিলাম না, কিন্তু ওরা দুজন পিডাপিডি করতে থাকল। শেষে ভাবলাম, সত্যিই তো, একটু বাইরে যাওয়া যাক। আমিও ওদের সাথে পার্টিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। আমি রাজি হয়ে আমার প্রিয় গোলাপি শাড়িটা পরে নিলাম। যখন আমি রেডি হয়ে বের হলাম, জামাই কুনাল মুচকি হেসে বলল, মা, আজ তোমাকে শাশুড়ি বলতে লজ্জা লাগছে। তোমাকে তো নায়িকার মতো লাগছে। আমি হেসে বললাম, আরে, বেশি প্রশংসা করতে নেই। জানি না কেন জামাই এখন এইভাবে কথা বলছে। কিছুক্ষণ পর আমরা সবাই পার্টিতে পৌঁছালাম। সেখানে জামাই এর বস এসে আমাদের সঙ্গে দেখা করলেন। আমাকে দেখে তিনি অবাক হয়ে জামাইকে বললেন, তোমার মা এত সুন্দর। বসের কথা শুনে জামাই হেসে বলল, হ্যাঁ, আমার মা আসলেই দারুণ। তার এই কথায় সবাই হেসে ফেলল, আর জামাই গর্বের সঙ্গে বলল, আমার মা সব সময় অনন্য। তবে পার্টির কিছু সময় পর প্রিয়া একটু বিরক্ত মনে হচ্ছিল। সে আমার কাছে এসে বলল, মা, এত সাজগোজ করার দরকার নেই, তুমি সব সময় সুন্দর। কিন্তু তোমার বয়স অনুযায়ী থাকতে শেখো। তার কথায় আমি একটু অবাক হলাম, তবে কিছু বলিনি। ভাবলাম, ও হয়তো ক্লান্ত, তাই কিছুটা বিরক্ত। আমি ওদেরকে ছেড়ে আমার ঘরে চলে এলাম। রাতে ফ্রেশ হয়ে একটা আরামদায়ক সুন্দর পোশাক পরে ঘুমানোর প্রস্তুতি নিলাম। আমি বডি লোশন লাগাচ্ছিলাম, তখন দরজায় হঠাৎ টোকা পড়ল। দরজা খুলে দেখি আমার জামাই দাঁড়িয়ে। সে বলল, শাশুড়ি মা, আমি কি ভিতরে আসতে পারি? আমি হাসি দিয়ে বললাম, এটা তোমারই বাড়ি, অনুমতি নেওয়ার দরকার নেই। যখন ইচ্ছে আসতে পারো। জামাই ঘরে ঢুকে মৃদু হাসি দিয়ে বলল, শাশুড়ি, আজ আপনাকে সত্যিই সুন্দর লাগছে। তখন আমি লোশন মাখছিলাম। জামাই বলল, মাঝে মাঝে আপনাকে শাশুড়ি বলতে লজ্জা লাগে, কারণ আপনি এত তরুণ দেখান। আমি হেসে বললাম, এত প্রশংসা করার কি দরকার?
তারপর সে বলল, আপনাকে আমি সবসময় প্রিয়ার বোনের মতো মনে করি। আমি বুঝতে পারলাম সে মজা করছে, তাই খুব একটা গায়ে তুললাম না। তবে তার কথাগুলো আমাকে অস্বস্তি দিল, তাই আমি আলোচনাটি অন্য দিকে ঘুরিয়ে দিলাম। কয়েকদিন পর মেয়ের ঘর থেকে তর্কের আওয়াজ পেলাম। বুঝলাম স্বামী স্ত্রীর মধ্যে কিছু ঝামেলা হয়েছে। একটু পরে জামাই আমার কাছে এসে জিজ্ঞেস করল, শাশুড়ি, বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত? কিভাবে একজন স্ত্রী তার স্বামীকে খুশি রাখতে পারে? আপনার মেয়েকে একটু বুঝান। আমি তার কথা মনোযোগ দিয়ে শুনলাম এবং শান্তভাবে বললাম, জামাই, সম্পর্কের মধ্যে বোঝাপড়া আর সম্মান থাকা খুব জরুরি। কাজের চাপের কারণে অনেক সময় আমাদের ক্লান্তি আসে, তবে তোমাদের দুজনের একসঙ্গে সময় কাটানো দরকার। আমি বুঝলাম যে আমার মেয়ে আমার জামাইকে হতো সময় দেয় না। তোমরা কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাও, সব ঠিক হয়ে যাবে। জামাই বলল, আমি সবকিছু করতে প্রস্তুত, কিন্তু প্রিয়া যদি ছুটি নিতে পারে তাহলে আমরা কোথাও ঘুরতে যেতে পারি। আমি তার হাতে পানির গ্লাস তুলে দিলাম এবং তাকে বোঝানোর চেষ্টা করলাম। হঠাৎ সে আমার দিকে তাকিয়ে বলল, শাশুড়ি, আপনি সত্যিই খুব সুন্দর। এমনকি আপনার বয়সও বোঝা যায় না। আমি তার কথা শুনে হেসে বললাম, ধন্যবাদ। জামাই বলল, আমি কিছু ভুল বলছি না, সত্যিটাই বলছি। প্রিয়া এখন ক্লান্ত থাকে, কিন্তু আপনি এখনও অনেক তরুণ দেখান। আমি তাকে বুঝিয়ে বললাম, এখন অনেক রাত, তোমার উচিত বিশ্রাম নেওয়া। প্রিয়া যদি এখানে এসে দেখে, ওর আরও খারাপ লাগবে। জামাই প্রতি রাতে আমার ঘরে আসত আর অনেকক্ষণ করে আমার ঘরে থাকত। অবশেষে আমি তাকে রুম থেকে বের করে দিলাম এবং মনে মনে ভাবলাম পরিস্থিতিটা যেন আর বাড়তি না হয়। পরের দিন সকালে জামাই অফিস থেকে ফিরেই বলল, শাশুড়ি, কাল আমাকে 2টো টিফিন প্যাক করে দেবেন। আমার বন্ধুরা আপনার রান্নার প্রশংসা করে, এমনকি আমার বসও বলেছে যে আপনার হাতের রান্না দারুণ। তার কথা শুনে আমি হেসে বললাম, ঠিক আছে, আমি কাল তোমার জন্য টিফিন বানিয়ে দেব। এরপর প্রিয়া আমার দিকে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে তোমার সাথে বাড়িতে নিয়ে যাবে? এখানে কিছুদিন থেকে তোমার কাছে যেতে মন চাইছে। প্রিয়ার রাগান্বিতভাবে বলল, মা, তোমাকে তোমার বয়স অনুযায়ী চলতে হবে। তুমি আর আগের মতো নেই। কথাটা শুনে আমি কিছুক্ষণ চুপ থাকলাম, কিন্তু মনে মনে খুব কষ্ট পেলাম। মনে হলো যেন আমার নিজের মেয়ে আমাকে হুকুম দিচ্ছে। অবশেষে আমি বললাম, প্রিয়া, সেদিন তোমাকে ছোট মনে করে কিছু বলিনি, কিন্তু এখন তোমার কথায় একটু বাড়াবাড়ি হচ্ছে। মনে রেখো, আমি তোমার মা। আমার সাথে কথা বলার সময় শালীনতা বজায় রাখবে। আমি জানি আমার জীবনধারা হয়তো তোমার পছন্দ নয়, কিন্তু আমি যেমন আছি তেমনি থাকব। তুমিও যদি তোমার আচরণে কিছু পরিবর্তন করো, তাহলে সম্পর্কগুলো আরও ভালো হবে। কিছুক্ষণ পর আমি রান্নাঘরে চলে গেলাম মনটা শান্ত করার জন্য। খাওয়ার সময়ও তেমন কিছু বলিনি। ঠিক সেই সময় জামাইয়ের ফোন এলো, মা, আমি ফিরছি, তুমি প্রস্তুত তো? আমি তাড়াতাড়ি প্রস্তুত হয়ে অফিসে গেলাম। ওকে দেখে মনে হলো বেশ ক্লান্ত, তবে সবসময় খুব যত্নশীল। ওর আচরণে একটা শান্তি পাই। কিছুদিন পর ওর অফিসের বন্ধুরা আমার রান্নার প্রশংসা করে বলল, আপনার রান্না দারুণ। জামাইও মাঝে মাঝে বলতো, মা, তোমার রান্নার মতো কেউ পারে না। এসব ছোট ছোট কথা আমার মন ভালো করে দেয়া। মনে মনে ভাবি, সম্পর্কগুলোর যত্ন নিতে হয়। সকালে নাস্তার সময় জামাই বলল, মা, আজ একটু তাড়াতাড়ি ঘরের কাজ শেষ করবেন। আপনাকে আবার আমার অফিসে যেতে হবে বসের সঙ্গে দেখা করার জন্য। আমি রাজি হয়ে গেলাম। জামাই অফিসে যাওয়ার পর আমি সব কাজ শেষ করছিলাম, তখন প্রিয়া এসে বলল, মা, গত কয়েকদিন ধরে দেখছি তুমি রোজ জামাইয়ের অফিসে যাচ্ছ আর একসঙ্গে হাসতে হাসতে ফিরছ। সব ঠিক আছে তো? আমি একটু অবাক হয়ে বললাম, হ্যাঁ, সব ঠিক আছে। তুমি এভাবে ভাবছ কেন? কিন্তু প্রিয়া আরও জোর দিয়ে বলল, তোমার আর জামাইয়ের সম্পর্কটা কি আর আগের মতো আছে? তার কথায় আমি কিছুটা কষ্ট পেলাম, কিন্তু শান্তভাবে বললাম, এসব না ভেবে বরং সম্পর্কগুলোকে বিশ্বাসের উপর ভিত্তি করো। তারপরও সারাদিন প্রিয়ার কথা মাথায় ঘুরছিল, কিন্তু আমি মনকে শান্ত রাখার চেষ্টা করলাম। বিকেলে যখন আমি ব্যাগ গোছাচ্ছিলাম এই বাসা থেকে চলে যাবার জন্য, হঠাৎ জামাই এসে হাজির। সে আমাকে দেখে অবাক হয়ে বলল, মা, আপনি কোথায় যাচ্ছেন? কিছু না বলে চলে যাচ্ছেন কেন? আমি একটু বিরক্ত হয়ে বললাম, হয়তো আমার থাকার কারণেই তোমাদের মধ্যে দূরত্ব বাড়ছে। আমি চাই তোমরা সুখে থাকো। জামাই আমার কাঁধে হাত রেখে শান্তভাবে বলল, মা, প্রিয়া কিছু না বুঝেই কথাগুলো বলেছে। তুমি চলে গেলে তা আমাদের জন্য ভালো হবে না। আমরা সবাই মিলে একসঙ্গে থাকব, আর তুমি তো আমাদের পরিবারেরই অংশ। তার কথাগুলো শুনে আমার মনটা শান্ত হল, আর আমি চলে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেললাম। জামাই প্রতিদিন রাতে আমার ঘরে আসে, তাই একদিন আমি ওকে বললাম, জামাই, তুমি যখন আমার ঘরে আসো,
কখনো ভেবেছ যদি প্রিয়া হঠাৎ করে চলে আসে তাহলে কি হবে? জামাই কিছুটা চিন্তিত হলেও বলল, মা, তুমি দুশ্চিন্তা করো না, প্রিয়া যদি কখনো জানতে পারে আমাদের মুখোমুখি হতে হবে। তবে যা কিছু হচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই। একদিন আমরা যখন কথা বলছিলাম রাতে, প্রিয়া হঠাৎ এসে হাজির। আমাদের একসাথে দেখে প্রিয়া রাগে ফেটে পড়ে বলল, আমি অনেক দিন ধরে তোমাদের উপর সন্দেহ করছিলাম। প্রতিদিনই আমাকে ফাঁকি দিয়ে কি করছো ভেবেছিলাম, কিন্তু আজ ধরা পড়লে। তার কথা শুনে আমি চুপ করে রইলাম। এমন সময় জামাই এর ফোন বেজে উঠল। সে ফোন ধরে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর জামাই ফিরে এলো তার বসকে নিয়ে। তার বস সুনীল এসে প্রিয়াকে শান্তভাবে বললেন, তুমি যা ভাবছ তা একদমই ঠিক নয়। তোমার মা ও স্বামীর সম্পর্ক নিয়ে তুমি ভুল ধারণা করছ। আমি প্রিয়ার দিকে তাকিয়ে বললাম, তুমি যা ভাবছ তা ভুল। জামাই শুধুই কাজের জন্য আমার কাছে আসত। সুনীল আমাদের বিশ্বাস করেছিল, তাই আমি ওকে সাহায্য করছিলাম। তুমি যা দেখেছ তাতে কোনো ভুল নেই, সুনীল যোগ করে বলল। আমি অনেক দিন ধরে তোমার মায়ের কাছে আসতাম কারণ আমি জানতাম সে একা থাকতে কষ্ট পায়। আমরা চাইছিলাম সে একটু শক্ত থাকুক। এসব শুনে প্রিয়া কিছুটা শান্ত হল, কিন্তু সন্দেহ পুরোপুরি কাটল না। আমি বললাম, তুমি ভুল ধারণাগুলো ছেড়ে দাও। যা ঘটছে তা সম্পূর্ণ ভুল। জামাই বলল, আমি একদিন বসের ফোনে বেশ কয়েকটি মিসড কল দেখতে পাই। জিজ্ঞেস করলে জানতে পারি অনেক আগে মা আর বস একসাথে কলেজে পড়তেন। তখন তাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল, কিন্তু পারিবারিক কারণে সম্পর্কটা এগোয়নি। ৩০ বছর পর তাদের আবার দেখা হলেও সেই অনুভূতি কখনো প্রকাশ হয়নি। আমি মায়ের আচরণ দেখে বুঝেছিলাম এই যোগাযোগ তাকে কিছুটা সুখী করছে, তাই মাঝে মাঝে ইচ্ছাকৃতভাবে বসের সাথে তার যোগাযোগ করানোর চেষ্টা করেছি। তুমি বিশ্বাসটা ভুলভাবে নিয়ে মায়ের উপর অভিযোগ তুলেছ। মা কখনো এই ব্যাপারে খোলাখুলি কথা বলেননি, কারণ তিনি জানতেন তুমি বিশ্বাসটা মেনে নিতে পারবে না। কিন্তু এখন মনে হচ্ছে মাকে তার নিজের সিদ্ধান্ত নিতে দেওয়া উচিত। মা চোখ মুছে বলল, মেয়ের সুখী সব, কিন্তু তোমার মুখ থেকে এমন কথা শুনব আশা করিনি। জীবনের এতগুলো বছর পর আমি চাই তুমি আর তোমার জামাই সুখে থাকো। জামাইয়ের অফিসের বস এর সাথে মায়ের সম্পর্ক নিয়ে আমার ভুল ধারণা ভেঙে গেছে। আমি বুঝেছি তারা কেবল কিছু সুখের মুহূর্ত চায়, একে অপরের পাশে দাঁড়াতে চায়। বিয়ের ২ বছর পরে আমরা আবার বেড়াতে গেলাম, যেখানে সম্পর্কের নতুন শুরু হয়েছিল। গল্পটা কেমন লাগলো জানাতে ভুলবে না। আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না। ধন্যবাদ।